এই মেয়েটি রক্তাক্ত শরীর নিয়ে রাজদরবারে হাজির হয়ে তার হাতের ব্যাগ থেকে একটি কাটা মাথা বের করলো, যা দেখে রাজদরবারের উপস্থিত সকলেই হাঁটু গেড়ে মেয়েটির সামনে নত হয়ে গেল। কে এই মেয়েটি? কার মাথায় বা সে কেটে এনেছে? কেনই বা রাজদরবারের সকলে কাটা মাথা দেখে তার কাছে ক্ষমা চাইল? সেটাই জানবো আজকের এই গল্পতে। আর হ্যাঁ, বলে রাখা ভালো, এটি পশ্চিমা বিশ্বের রূপকথার গল্পের বই দ্য টেল অফ টেলসের 50টি গল্পের একটি। এই বইয়ের অন্য কিছু পপুলার গল্প যা আমরা মুভি বা এনিমি হিসেবে দেখেছি, যেমন সিন্ডারেলা, ট্যাঙ্গেলড, মেলেফিসেন্ট। যদিও মুভির ভিতরে পুরনো কাহিনী থেকে কিছুটা অংশ পরিবর্তন করা হয়েছে। যাই হোক, গল্প শুরু করা যাক। রাজদরবারের এক সভায় রাজকুমারী তার প্রিয় গিটারটি বাজিয়ে গান গাচ্ছিল। রাজা আনন্দের সাথে তার মেয়ের গান শুনছিল, কিন্তু বিপত্তি তখনই বাজে যখন একটি মাছি এসে রাজার হাতে বসে। সে অনেক চেষ্টা করেও মাছিটিকে ধরতে পারে না। চোখের পলকে মাছিটা এক হাত থেকে অন্য হাতে চলে যায়। রাজা এটা দেখে ভীষণ বিরক্ত। অন্যদিকে রাজকুমারী তার গান গেয়েই চলেছে, কিন্তু রাজা সেই দিকে কোনো খবর নেই। সে মাছি মারার কাজেই ব্যস্ত। শেষমেশ রাজা মাছিটিকে তার হাতের মুঠোর মধ্যে বন্দি করতে সক্ষম হয়। ততক্ষণে রাজকুমারীর গান গাওয়া শেষ হয়ে যায়। সে রাজকুমারীকে ধন্যবাদ জানিয়ে মাছিটিকে হাতের মুঠোয় করে নিজের রুমে নিয়ে যায়। সেখানে গিয়ে সে মাছিটিকে নিয়ে গবেষণা শুরু করে দেয়। সে তার হাতে সুই দিয়ে ফুটো করে এক বিন্দু রক্ত বের করে আর ম্যাগনিফাই গ্লাস দিয়ে দেখতে থাকে যে মাছিটিকে সেই রক্ত খাচ্ছে কিনা। যখন মাছিটি সেই রক্ত খাওয়া শুরু করে, সেটা দেখে রাজা ভীষণ খুশি হয়ে যায়। রাজা মাছিটিকে একটি কাঁচের বক্সের ভিতরে বন্দি করে রাখে। তারপর থেকে রাজা রাজদরবারের সকল কাজকর্ম ফেলে রেখেই মাছি নিয়ে গবেষণা করতে থাকে এবং মাছিটিকে দিয়ে বিভিন্ন উদ্ভট কাজকর্ম করাতে থাকে। মাছিটিও রাজার আদরে আস্তে আস্তে বড় হতে থাকে। একদিন রাজা ও রাজকুমারী বসে খাবার খাচ্ছিল। কথা বলতে বলতে এক সময় রাজকুমারী বলে, বাবা, আমার এই প্রাসাদে আর ভালো লাগছে না থাকতে, আমার বাইরে ঘুরতে মন চায়। তখন রাজা বলে, তোমার বিয়ে হয়ে গেলে তুমি তোমার হাজবেন্ডের সাথে ইচ্ছে মতো যেখানে সেখানে ঘুরতে পারবে। তখন রাজকুমারী বলে, এটাই যদি হয় তাহলে আমাকে বিয়ে দিয়ে দাও। তখন রাজা জিজ্ঞেস করে, তোমার কিরকম ছেলে পছন্দ? রাজকুমারী বলে, সুদর্শন, সাহসী এবং অবশ্যই ভালো মানুষ হতে হবে। তখন রাজা বলে যে, আমি খুব দ্রুতই এইরকম গুণসম্পন্ন ব্যক্তির সাথে তোমার বিয়ে দিব। এইভাবেই দিন কাটতে থাকে আর রাজাও নিয়মিত যত্ন সহকারে মাছিটিকে লালন পালন করে। এতে মাছিটিও বিশাল আকার ধারণ করে। সে তার সিক্রেট রুমেই এটিকে লালন পালন করত, যাতে কেউই মাছিটির কথা না জানতে পারে। যদি জেনে যায় তাহলে সবাই রাজাকে পাগল ভাববে যে রাজদরবারের কাজ ফেলে রেখে রাজা এক অদ্ভুত মাছি নিয়ে ব্যস্ত। একদিন রাজার মাছিটি অসুস্থ হয়ে পড়লে সে খুবই চিন্তায় পড়ে যায় এবং তাড়াহুড়া করে একজন ডাক্তারকে খবর দেয়। আসলে সে একজন মানুষের ডাক্তার। এইরকম অদ্ভুত প্রাণী সে কখনোই দেখেনি, তাই এটার কি চিকিৎসা করবে সে বুঝে উঠতে পারে না। মাছিটি সেখানেই কাতরাতে কাতরাতে মরে যায়। রাজা তার প্রিয় মাছিটিকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ে। কিছুদিন পর রাজা ঘোষণা দেয় যে রাজকুমারীর বিয়ের জন্য পাত্র খোঁজা হচ্ছে, আর যে ব্যক্তি রাজার পরীক্ষায় পাশ করতে পারবে সেই রাজকুমারীকে বিয়ে করতে পারবে। রাজা তার পোষা মাছির শরীর থেকে চামড়া ছাড়িয়ে তা রাজদরবারে ঝুলিয়ে রাখে এবং বলে, যে ব্যক্তি বলতে পারবে এটা কিসের চামড়া, তার কাছেই রাজকুমারীর বিয়ে দেওয়া হবে। আশেপাশের রাজ্যের অনেক রাজকুমাররাই আসে, কিন্তু কেউই বলতে পারে না এটা কিসের চামড়া। এত গুণী জ্ঞানী শিক্ষিত ব্যক্তিরাই যখন বলতে পারেনি, তখন রাজা ধরেই নেয় আর কেউই হয়তো বলতে পারবে না এটা কিসের চামড়া। হঠাৎ দানব আকৃতির এক জঙ্গলি লোক আসে রাজার এই পরীক্ষায় অংশগ্রহণ করতে। প্রহরীরা যখন তাকে আটকে দেয়, তখন রাজা বলে যে, আমি যখন ওয়াদা দিয়েছি যে কেউই অংশগ্রহণ করতে পারবে, তাহলে সকলের জন্যই সমান অধিকার হওয়া উচিত। তাই প্রহরীরা তাকে ছেড়ে দেয়। তখন জঙ্গলি ব্যক্তিটি গন্ধ শুকিয়ে বলে দেয় যে এটি একটি মাছের চামড়া। রাজার মুখ তখন থ হয়ে যায়। রাজা তখন রাজকুমারীর মুখের দিকে তাকায়। রাজকুমারী কোনোভাবেই এই দৈত্যের মতো ব্যক্তিকে স্বামী হিসাবে মেনে নেবে না। তখন রাজকুমারী দৌড়ে রাজপ্রাসাদের ছাদে চলে যায় আত্মহত্যা করার জন্য। এটা দেখে রাজাও তার পিছু পিছু দৌড়ে ছাদে চলে যায়। যখন রাজকুমারী ছাদের একেবারে কিনারায় গিয়ে দাঁড়ায়, তখন রাজা পিছন থেকে বলতে থাকে, আমি কখনো ভাবিনি যে জঙ্গলির মতো দেখতে লোকটি এটা বলতে পারবে, কেননা কত রাজকুমাররাই এটা বলতে ব্যর্থ হয়েছে। আমাকে তুমি ক্ষমা করে দাও, কিন্তু রাজ আদেশ আমি ফিরিয়ে নিতে পারবো না। তা না হলে কোথাও আমার কথার কোনো দাম থাকবে না। আর আমি রাজ্যের রাজা, আমাকে প্রজাদের বিশ্বাস রক্ষা করতেই হবে। কিন্তু রাজকুমারী কোনোভাবেই তা মেনে নিতে পারছে না। তাই রাজা রাজকুমারীকে ধমক দেয় এবং তাদের মধ্যে অনেকক্ষণ তর্ক হতে থাকে। শেষ পর্যন্ত রাজা সেই জঙ্গলি ব্যক্তির সাথে রাজকুমারীর বিয়ে দিয়ে দেয়। জঙ্গলি ব্যক্তি তাকে টেনে টেনে তার সাথে নিয়ে যায়। অনেকক্ষণ হাঁটার পর রাজকুমারী ক্লান্ত হয়ে গেলে জঙ্গলের ভিতরে শুয়ে পড়ে। তারপর জঙ্গলি ব্যক্তিটি তাকে কাঁধে নিয়ে হাঁটা শুরু করে। সে পাহাড়ের চূড়ার এক গুহায় বসবাস করত, তাই সে রাজকুমারীকে কাঁধে নিয়ে পাহাড় বেয়ে বেয়ে পাহাড়ের চূড়ায় উঠতে থাকে। কিছুক্ষণ পর তারা সেই গুহায় পৌঁছে যায়। জঙ্গলি ব্যক্তিটির গুহায় অনেক প্রাণীর হাড়গোড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রাজকুমারী এটা থেকে অনেক ভয় পেয়ে যায়।
জঙ্গলি ব্যক্তিটি জঙ্গলের পশু পাখি শিকার করে জীবনযাপন করত এবং সেগুলো গুহায় এনে কাঁচা খেত। তাই সেখানে এত হাড়গোড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছিল। জঙ্গলি ব্যক্তিটি এক জায়গার হাড়গোড় পরিষ্কার করে রাজকুমারীকে সেখানে বসতে বলে। রাজকুমারী ভয়ে অন্য এক কোনায় বসে কাঁদতে থাকে। রাজকুমারীর কান্না দেখে জঙ্গলি ব্যক্তিটি মনে করে তার হয়তো অনেক ক্ষুধা লেগেছে, তাই সে একটি মরা প্রাণীর একটি পা টেনে ছিঁড়ে রাজকুমারীকে খেতে দেয়। কিন্তু রাজকুমারী সেদিকে ফিরেই তাকায় না। এভাবেই সে ক্ষুধার্ত অবস্থায় গুহার ভিতরে কেঁদে কেঁদে দিন কাটাতো। এরপরও জঙ্গলি ব্যক্তিটি রাজকুমারীর সাথে জোর জবরদস্তি করে শারীরিক চাহিদা মেটাতো। শেষমেশ রাজকুমারী কোনো উপায়ন্তর না পেয়ে সেখানে থাকার জন্য তাকে মানিয়ে নেয়। কিন্তু হঠাৎ একদিন তার কাপড় পরিষ্কার করার সময় বাইরে কারোর কথা শুনতে পায় এবং সে বাইরে গিয়ে দেখে অন্য পাশে পাহাড়ের এক গুহায় মধ্যবয়স্ক এক মহিলা কাজ করতেছে। তখন রাজকুমারী তাকে বলে, আমি এই রাজ্যের একজন রাজকুমারী, তুমি যদি আমাকে এখান থেকে বাইরে নিয়ে যাও তাহলে তুমি যা চাইবে আমি তাই দেব। সেই মহিলা বলে, আমি আজ তোমাকে সাহায্য করতে পারবো না, তবে আমার 3 ছেলে রয়েছে, আমি কাল তাদেরকে নিয়ে এখানে আবার আসব, তখন তারা তোমাকে সাহায্য করবে। এই বলে মহিলাটি সেখান থেকে চলে যায়। রাজকুমারী তখন চিৎকার করে কাঁদতে থাকে। পরের দিন রাজকুমারী আর ওই জঙ্গলি ব্যক্তিটি পশুর চামড়া পরিষ্কার করছিল। রাজকুমারী একটি চামড়া শুকানোর জন্য বাইরে নিয়ে গেলে সে দেখতে পায় একজন ব্যক্তি পাহাড়ের আড়াল থেকে তাকে হাত দিয়ে ইশারা করছে। সে সাথে সাথে বুঝে যায় এটা ওই মহিলারই ছেলে। রাজকুমারী তার কাছে গেলে সে তাকে কাঁধে তুলে নিয়ে এই পাহাড় থেকে ওই পাহাড়ে বেঁধে রাখা একটি দড়ির উপর হেঁটে হেঁটে ওই পাশে যেতে শুরু করে। অন্য পাশে ওই মহিলা আর তার আরো 2 ছেলে অপেক্ষা করছিল। তারা সবাই তাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্যই এসেছে। এর মধ্যে জঙ্গলি ব্যক্তিটি গন্ধ শুকে টের পেয়ে যায় যে রাজকুমারী ছাড়াও এখানে আরো অন্য মানুষ রয়েছে। তাই সে বাইরে বের হয়। এসে দেখে এক ব্যক্তি রাজকুমারীকে নিয়ে পালিয়ে যাচ্ছে। জঙ্গলি ব্যক্তিটিও দড়ি ঝুলে ঝুলে তাদের পিছু করতে থাকে। ওই ব্যক্তিটি রাজকুমারীকে নিয়ে ওই পাশে গিয়ে দড়িটি কেটে দিলে জঙ্গলি ব্যক্তিটি নিচে পড়ে যায়। জঙ্গলি ব্যক্তিটি নিচে পড়ে যাওয়াতে সবাই অনেকটা খুশি হয়ে যায় এবং তারা সবাই আনন্দের সাথে তাদের গাড়ি নিয়ে রাজপ্রাসাদের দিকে রওনা হয়। কিন্তু রাজকুমারীর সুখ কপালে ছিল না। কিছুক্ষণ যাওয়ার পর জঙ্গলি ব্যক্তিটি হঠাৎ করে কোথায় থেকে যেন চলে আসে। সে এসেই সকলকে মারতে শুরু করে। মারতে মারতে ওই মহিলার 2টি ছেলেকে সেখানেই মেরে ফেলে। তার অন্য এক ছেলে তাকে আর রাজকুমারীকে নিয়ে কোনো মতে সেখান থেকে সরে গিয়ে আড়ালে লুকিয়ে থাকে। জঙ্গলিটাও খুঁজতে খুঁজতে তাদের কাছে চলে আসে। তখন ছেলেটি তার মুখের ভিতরে এক প্রকার তেল নিয়ে জঙ্গলি ব্যক্তিটির গায়ে মেরে আগুন জ্বালিয়ে দেয়। জঙ্গলি ব্যক্তিটার শরীর কিছুটা আগুনে পুড়লেও সে সহজ আগুন নিভিয়ে নেয়। তারপর সে ওই ছেলেটির গলা টিপে ধরে। ছেলেটির মা তাকে সেখান থেকে বাঁচাতে আসলে তাকেও সে গলা টিপে ধরে এবং তাদের দুজনকে সেখানেই মেরে ফেলে। এটা দেখে রাজকুমারী সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। কিছু দূর যাওয়ার পরে সামনের দিকের পথ শেষ হয়ে যায়। জঙ্গলি ব্যক্তিটাও তার পিছু পিছু এসে তাকে গলা টিপে ধরে আর রাগে ফুসফুস করতে থাকে, কিন্তু সে তাকে মারে না। রাজকুমারী তখন তাকে জড়িয়ে ধরে তার কাছে ক্ষমা চাওয়ার ভান করে। এবার জঙ্গলি ব্যক্তিটার মেজাজ কিছুটা শান্ত হয় এবং সে রাজকুমারীকে তার কাঁধে উঠতে বলে। তখন রাজকুমারী তার কাঁধে ওঠার জন্য পিছনে যায় এবং পিছন থেকে সে জঙ্গলি ব্যক্তিটার গলায় ছুরি চালিয়ে দেয়। এরপরে জঙ্গলি ব্যক্তিটা সেখানেই মারা যায়। অন্যদিকে রাজা অনেক অসুস্থ হয়ে পড়ে। রাজ্যের অনেক ডাক্তারে তার চিকিৎসা চালাচ্ছে। তখন এক ব্যক্তি দৌড়ে এসে রাজাকে বলে রাজকুমারী এসেছে। তাই রাজা সকল কিছু ফেলে রেখে বাইরে আসে এবং দেখতে পায় রাজকুমারী রক্তমাখা শরীরে দাঁড়িয়ে আছে। রাজাকে দেখে রাজকুমারী সামনের দিকে এগিয়ে আসে এবং তার হাতের ব্যাগ থেকে ওই জঙ্গলি ব্যক্তিটার কাটা মাথা বের করে বলে, দেখো বাবা, তোমার পছন্দ করা পাত্রের মাথা এটা, তোমার জন্যই আজ আমাকে বাধ্য হয়ে এই কাজ করতে হয়েছে। তখন রাজা রাজকুমারীর সামনে হাঁটু গেড়ে বসে পড়ে আর সেই সাথে রাজ্যের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরাও হাঁটু গেড়ে বসে পড়ে। তখন সবাই রাজকুমারীর কাছে ক্ষমা চায়। রাজা তখন কেঁদে কেঁদে বলে, আমাকে ক্ষমা করে দাও মা, আমার বোকামির কারণেই তোমার আজ এই অবস্থা। রাজকুমারীও তখন তার বাবার সাথে কেঁদে ওঠে। পরবর্তীতে রাজা রাজকুমারীকে রাজ সিংহাসনে বসিয়ে তার মাথায় মুকুট পরিয়ে দেয় এবং রাজা নিজেই সেই রাজ্যের সেনাপতি হয়ে যায়। আর এইভাবে এই গল্পটির এখানেই সমাপ্তি ঘটে। তো কেমন লাগলো আপনাদের কাছে এই রূপকথার গল্পটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাতে ভুলবেন না।